এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আটক হয় সেনা প্রধানের তদন্তে। অসংখ্য জনের নাম প্রকাশ হয়ে আজ দেশে নতুন পরিস্থিতি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। জানিয়েছেন মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। গোয়েন্দা তথ্য বলছে 6 মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা। আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূসের বাসায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। অভিযানের সময় সেখান থেকে পাওয়া গেছে আলোচিত হাদি হত্যা মামলার গুরুত্বপূর্ণ সূত্র। অভিযোগে উঠে এসেছে এই ঘটনার পেছনে প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় নামতে শুরু করে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, তাহলে কি হাদি হত্যার আসল রহস্য এবার প্রকাশ পেতে চলেছে? দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই হত্যা পরিকল্পনা আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। এই মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের। তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় 21 জুলাই। সেখানে 22 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে 4 জন হেভি ওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে। গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে। এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা। 5 দিন ধরে এসব মিটিংয়ের পর 26 জুলাই দেশে ফেরে ফয়সাল। দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে 55 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায়। শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে, এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে, তার আদ্যপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন। এবার প্রশ্ন হলো, কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে? তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায়। একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি, যিনি আমিনুল ইসলাম, যার সহযোগী। আমাদের প্রশ্ন, এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে? এলাকাবাসীরাই বা কি বলেন? ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে। এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য। এখানে ওনার এক ভাই আছে, উনি মাঝে মধ্যে আসে, উনি নাকি এখানে চাকরি করে, এটা জানি, কিন্তু ওনার ভগ্নিপতি বা কিছু এরকম ওনাদেরকে চিনি না। বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে। যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই। এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও। 5 আগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি। সাবেক সেনা সদস্য ওসমান হাদি হত্যাকাণ্ড এবং এর প্রধান অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের পর এই বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছে, যেখানে তিনি সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল বর্তমানে কোথায় আছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। তবে সাম্প্রতিক কিছু গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী ফয়সাল বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং তিনি দেশের একটি নিরাপদ স্থানে সেনা হেফাজতে আছেন। যদিও সরকারের পক্ষ থেকে বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা বিবৃতি দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ফয়সাল সত্যিই সেনা হেফাজতে থেকে থাকে তবে তাকে কেন জনসম্মুখে আনা হচ্ছে না বা আদালতের কাছে সোপর্দ করা হচ্ছে না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়া স্বাভাবিক। এই অস্পষ্টতাই বিরোধী দলগুলোর জন্য সমালোচনার বড় সুযোগ তৈরি করে দিয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, জনগণ জানতে চায় খুনি ফয়সাল কোথায়। যদি তাকে রক্ষা করার চেষ্টা করা হয় তবে তার দায়ভার সেনাবাহিনী প্রধান হিসেবে আপনাকে নিতে হবে। তারেক রহমান আরো অভিযোগ করেন যে একটি নির্দিষ্ট মহলকে তুষ্ট করতে এবং প্রকৃত সত্য ধামাচাপা দিতে খুনিদের আড়াল করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে দেশের আইন সবার জন্য সমান এবং বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে জনগণ রাজপথে তার জবাব দিবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে
দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করে। সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মতে ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। এই মামলা স্বচ্ছ বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফয়সাল যদি সত্যি আটক হয়ে থাকে তবে তাকে দ্রুত বিচার প্রক্রিয়ায় আওতায় আনা জরুরি। কোনো ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানের উপর আসা উচিত নয়। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের মতে তারেক রহমানের এই হুঁশিয়ারি মূলত একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা যায়। তবে একই সাথে অভিযুক্তের অবস্থান নিয়ে লুকোচুরি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করে। এদিকে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে ফয়সালের অবস্থান নিয়ে কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। গুঞ্জন উঠেছে যে ফয়সালের কাছে এমন কিছু তথ্য থাকতে পারে যা প্রকাশিত হলে অনেক ক্ষমতাধর ব্যক্তির নাম সামনে চলে আসতে পারে। আর এই কারণেই কি তাকে সেফ কাস্টডিতে রাখা হয়েছে, এই প্রশ্নটি এখন টক অফ দ্য কান্ট্রি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। দলের শীর্ষ নেতাদের দাবি, বর্তমান সরকার ও প্রশাসনের একাংশ যোগসাজশ করে অপরাধীদের রক্ষা করছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং ফয়সালের অবস্থান নিয়ে সৃষ্ট এই বিতর্ক দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। একদিকে তারেক রহমানের সরাসরি হুঁশিয়ারি, অন্যদিকে প্রশাসনের রহস্যজনক নীরবতা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার সময় বলে দিবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা আইনের শাসন সমুন্নত রেখে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টিকে এ পর্যন্ত 29টি সংসদীয় আসন দিয়েছে। তবে এনসিপির দাবি এসব আসনের অন্তত 21টিতে এখনো জোটভুক্ত অন্য দলগুলোর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এনসিপির প্রার্থীদের সুযোগ দিতে ইতিমধ্যে 8টি আসনে জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। পাশাপাশি আরো বেশি আসন পেতে জামাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আমরা 35 থেকে 40টি আসনের জন্য আলোচনা করছি। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কিনা তার উপর চূড়ান্ত আসন সংখ্যা নির্ভর করবে। তিনি বলেন, চরমোনাই যদি জোটে না থাকে তাহলে আমরা প্রায় 40টি আসনে নির্বাচন করব। আলোচনা এখনো চলছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত ভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি। আলামত জব্দ করা হয়। ঘটনা ব্যবহৃত আপনারা জানেন যে রিক্সা বা হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মস উদ্ধার করা হয়। এই মামলা তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বোত্তক সহযোগিতা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর ইউনূসের বাসায় চালানো এই অভিযানে এমন কিছু আলামত পাওয়া গেছে যা হাদি হত্যা মামলাকে নতুন মোড় দিতে পারে। যদিও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করেনি, তবে তদন্তের গতি যে অনেক বেড়েছে তা স্পষ্ট। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।